আমি একটু বলি, ত্রিশাল বিখ্যাত বলেছেন সবাই আপনারা যে কাজী নজরুল ইসলাম এবং আমাদের বাংলাদেশ চাষের জন্য। খুবই প্রাসঙ্গিক কথা। ত্রিশালে আমি যখন উপজেলা জেলা নির্বাহী অফিসার হিসেবে আসি, তো এসে দেখলাম যে এখানে প্রচুর আমাদের মৎস্য খামার, হ্যাচারি সহ এসব তো রয়েছেই। পাশাপাশি একটা বিষয় শুরু থেকে আমরা পেয়েছিলাম, যেটা আমার পূর্ববর্তী উপজেলা নির্বাহী অফিসার মহোদয় চালু করে গিয়েছিলেন। এখানে একটা নতুন প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের ক্ষেত্রে কোনো বৈপ্লবিক পরিবর্তন আনা যায় কিনা এমন একটা প্রকল্প আমাদের এখানে নেওয়া হয়েছিল। এটা আপনারা অনেকেই জানেন। অ্যাকুয়াকালচার 2.0 একটা প্রযুক্তি, সেটা আমাদের প্রথমে কানিহারিতে আমাদের একটা সরকারি পুকুরে চালু করা হয়েছিল। পরবর্তীতে আমাদের উপজেলা পরিষদের যে পুকুর, যেখানে আমরা আজকে মৎস্য মুক্ত হলাম, সেখানেও এটা পরীক্ষামূলকভাবে চলছে। প্রাথমিকভাবে এটা থেকে আমরা সফলতা পেয়েছি এবং আপনারা এই প্রযুক্তিটা সম্পর্কে আমাদের মৎস্য অফিস থেকে জানতে পারেন এবং এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আশা করি আপনারা লাভবান হবেন। একটা পার্ট আমি এটার মাধ্যমে একটু বলে রাখলাম, আমি হয়তো ভুলে যেতে পারি। দ্বিতীয়ত হচ্ছে মৎস্য চাষ নিয়ে আপনাদের নানা রকম কথাবার্তা, নানা অভিজ্ঞতা আমরা শুনলাম। এই বিষয়ে আপনারা যারা চাষি, যারা কাজ করছেন দীর্ঘদিন থেকে, আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন এবং আপনাদের যে কোনো পরামর্শ দেওয়ার জন্য আমাদের সিনিয়র ফিশারি অফিসারের যে কার্যালয় আছে, সেখানে কর্মকর্তারা আছেন, তাদের কাছ থেকে যে কোনো প্রকার পরামর্শ আপনারা পেয়ে থাকবেন। পাশাপাশি কিছু বিষয় যেগুলো রিলেটেড, এসিলেন্ট একটা কথা আপনাদেরকে বলেছেন যে আমাদের ত্রিশালে প্রচুর পরিমাণে আমাদের হ্যাচারি আছে, আমাদের খাবার আছে, রাস্তার দুই পাশেই রয়েছে। এই জন্য আমাদের রাস্তাঘাটের অনেক সমস্যা, আপনারাও সমস্যার সম্মুখীন হন। আপনারা মৎস্য উৎপাদন করছেন, কি মৎস্যটা তো আবার বাজারজাতকরণ করতে হবে, এটা নিয়ে যেতে আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ রাস্তাঘাট নষ্ট। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা যে কথাটা এসিলেন্ট বলবো, আমাদের সরকারি একটা নিয়ম আছে, সরকারি রাস্তার যে শেষ প্রান্ত সেখান থেকে 10 ফুট পর্যন্ত জায়গা আপনাদেরকে ছাড়তে হবে। তারপর আপনি আপনার পার তৈরি করবেন, করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে একদম এরকম খাড়া করে আপনি দিতে পারবেন না, এরকম স্লোপ করে দিতে হবে। এটা দেওয়ার কারণটা যার ফলে এটা না ভেঙে আসে। আর আপনি এসিলেন্ট যে কথাটা বললো যে আপনি 3টা পার তৈরি করতে পারেন, একটা পারে যে কেন আপনারা তো মানে হিসাব নিকাশ আপনারা করেন, রাস্তাকে আপনারা কেন পার হিসেবে ব্যবহার করেন? রাস্তাকে পার হিসেবে ব্যবহার করলে যে ক্ষতিটা হচ্ছে, আমার রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটা নষ্ট হয়ে গেলে যে সমস্যাটা হচ্ছে, আপনি আপনার উৎপাদিত পণ্যটা বাজারজাত করতে পারছেন না, আপনি এই রাস্তায় চলাচল করতে পারছেন না। এই সমস্যা আপনার, আমার, আমাদের সকলের। ত্রিশালের ম্যাক্সিমাম রাস্তা খারাপ। আমার কাছে সারাদিন যে পরিমাণ অভিযোগ আসে, তার ম্যাক্সিমাম হচ্ছে রাস্তা রিলেটেড। বৃষ্টি হলো টানা কিছুদিন, আমাদের যেগুলো ভালো রাস্তা ছিল তারও অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। সারাক্ষণ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, সবাই ছবি দিচ্ছে, ভিডিও পাঠাচ্ছে। গতকাল ডিসি অফিসে আমাদের উন্নয়ন সমন্বয় কমিটি সভা ছিল। আমি প্রত্যেকটা মিটিংয়ে আমার ত্রিশালের রাস্তাঘাট নিয়ে কথা বলি। আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে মানে ম্যাক্সিমাম যেটা বড় রাস্তা, যেগুলো বেশি খারাপ অবস্থা, এর একটা আমি একটা এস্টিমেট করিয়েছিলাম যে কি করা যায়। তো এস্টিমেট অনুযায়ী দেখলাম আমার মানে যেগুলো খুব বেশি খারাপ অবস্থা এবং প্রত্যেকটা ইউনিয়নের মেইন যে রোডটা, এটা হিসাব করলে আমার 11টা বড় রাস্তা আছে এখানে, যেগুলোর অবস্থা খুবই খারাপ। এই 11টা রাস্তা যদি আমি মোটামুটি রিপেয়ারিং করে চলাচলের উপযোগী করি, আমার 38 লাখ টাকা, 38 কোটি টাকা লাগবে এই অর্থ বছরে, যদি আমি ঠিকঠাক করতে চাই। আমার টাকা লাগবে 38 কোটি সামথিং, আর তো ফ্র্যাকশন আছে। ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে জানলাম এবং গতকাল আমরা এক্সেল মহোদয়ের সাথে কথা বলে জানলাম, আমরা হার্ডলি হয়তো বা একটা অর্থ বছরে সংস্কারের জন্য টাকা পেতে পারি 3 থেকে 3.5 কোটি। তাহলে আমার যেখানে 38 কোটি লাগবে, সে জায়গায় আমি 3-3.5 কোটি টাকা পেলে আমি তাহলে কতটুকু রাস্তা আপনাদের জন্য ঠিক করে দিতে পারবো, এটা আপনারাই বলুন। আচ্ছা, সেজন্য আমি গতকাল স্পেশালি রিকোয়েস্ট করে এসেছি, ডিসি স্যারের সাথে কথা হয়েছে। স্যার বলেছেন যে তোমরা তোমাদের যে চাহিদা আছে বা এটা আছে আমাদের কাছে পাঠাও, আমরা স্পেশাল বরাদ্দ চেয়ে চিঠি লিখি, যতটুকু পাই, 3-এর জায়গায় 3.5-এর জায়গায় যদি 6 পাই, তাও তো আমার একটা বেশি রাস্তা ঠিক হবে। আমরা এটা জন্য চেষ্টা করছি। আজকে আমার এখান থেকে চিঠি চলে যাবে, আমরা চেষ্টা করছি যাতে রাস্তাগুলো চলাচলের উপযোগী রাখতে পারি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আপনারা হয়তো অনেকে এখন পর্যন্ত, অনেকদিন পর্যন্ত জানতেনই না যে রাস্তার পাশে 10 ফিট রাস্তা জায়গা ফাঁকা রেখে তারপরে আপনাদের খামার করতে হয়, পুকুর করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য আমি ফিশারিজ অফিসারদের যারা আছেন কর্মকর্তা, তাদেরকে বলেছিলাম যে আপনারা পর্যায়ক্রমে তাদেরকে বিষয়টা জানান দেন, তারা জানুক আগে, তারপরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাবো। এটা কিন্তু এই আইন যারা ভঙ্গ করবেন তাদেরকে, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো আমরা সরাসরি আপনারা যে জিনিসটা জানেন না, আপনাদেরকে না জানিয়ে তো হঠাৎ করে আমরা এটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারি না, বাট আপনাদেরকে শাস্তির আওতায় আনতে পারি না। সেজন্য আমরা বলেছি এইবার আপনাদেরকে শুধু আমরা জানাই, সামনের বার থেকে আমরা যেন এটা সবাই নিজ নিজ উদ্যোগে যেন এটা ঠিক করে ফেলি, যাতে আমাদেরকে কোনো প্রকার শাস্তির আওতায় না আসতে হয়। আপনারা যখন এই ইয়ের শেষে, এই যে শীতকালের শেষের দিকে আপনারা যখন শুকিয়ে ফেলবেন, নতুন করে পাটটা ঠিক করবেন, তখন সবাই দয়া করে আমাদের যে রাস্তা আছে, রাস্তার পর থেকে
10 আমাদের আইনে আছে আরো একটু বেশি, অন্তত যাই হোক 10 ফুট রাস্তা জায়গা হলো আপনারা ছাড়েন। আর ওই যে স্লোপ যে করার কথা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইটা করে দিয়ে তাহলে আমরা রাস্তাগুলোকে বাঁচাতে পারবো। তা না হলে আপনি হয়তোবা মৎস্য উৎপাদন করতে পারবেন, যদি এটা বাজারজাত করতে না পারেন তাহলে কি লাভ। এই বিষয়টা আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ। পাশাপাশি আরো কয়েকটা বিষয়ে সাংবাদিক মনীষা অনেকগুলো বিষয় বলেছেন, তার মধ্যে একটা ছিল যে আপনাদের এই খাবারের উপরে, মৎস্য যে পুকুরের উপরে অনেক সময় আপনারা হাঁস মুরগির চাষ করছেন, এটা আসলে একেবারে ঠিক না। আমাদের এখানে মনে হয় লিটারের ব্যবহারটা তাও কম, অনেক কম, তুলনামূলকভাবে কম। আমার কাছে সেরকম বড় ধরনের কোনো অভিযোগ আসে না। আসলে নিশ্চয়ই আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব মানে আমাদেরকে নিতে হবে। কারণ একটা গবেষণায় দেখা গিয়েছে যে মুরগিকে তো যে পরিমাণ ওষুধপত্র খাওয়ানো হয় অ্যান্টিবায়োটিক বানানো, তার বিষ্ঠার মধ্যে এই অ্যান্টিবায়োটিকের কিছু রিয়েজেন্ট থেকে যায়, যেটা মাছ খেলে মাছের শরীরে যাবে, সেখান থেকে যারা আমরা ভক্ষণ করবো তাদের মধ্যে। আর এটার ফলে আসলে মাছের স্বাদ কমে যায় এবং একটা গন্ধ থাকে মাছের মধ্যে। এটা যদি একবার আপনাদের এখান থেকে কোনো কারণে মানুষের মধ্যে মনে হয়, মানুষের মধ্যে ঢুকে যায় যে ত্রিশালের মাছ স্বাদ না বা স্বাদহীন মাছ অথবা এখানে দুর্গন্ধযুক্ত মাছ, তাহলে কিন্তু বাজারটা হারিয়ে ফেলবে। এইটা যেন নষ্ট না হয়, আমরা আমাদের যে গুডউইল সেটা যেন আমরা ধরে রাখি, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার তো আমরা করবো। আসলে আমাদের তো যে কথাটা বলা হলো, আপনারা আসলে পাঙ্গাস নিয়ে কথা বলছেন। আমাদের দেশি মাছের এখন মনে হয় মানে উৎপাদন অনেকটাই আপনারা লাভজনক, কতটুকু আমি জানি না, এটা আপনারা ভালো বলতে পারবেন। তো পাঙ্গাসের লাভ বেশি, এই জন্য আপনারা পাঙ্গাসে ঝুঁকছেন। কিন্তু ওই যে আলী সাহেব যে কথাটা বললেন যে চাহিদা এবং যোগানের মধ্যে মনে হয় একটা ভারসাম্যহীনতা চলে আসতেছে, যে আমাদের যোগান যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি ভালো দাম পাবো না। আমার যদি যা চাহিদা তার চেয়ে যোগান বেশি হলে আমি দাম পাবো না, এটাই স্বাভাবিক। সুতরাং এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই বিবেচনা করি আপনারা চারপাশে আগ্রহী হবেন। পাশাপাশি একটা সিন্ডিকেটের কথা বলেছিলেন যে দাম নির্ধারণ করে দিচ্ছে অন্যরা, মধ্যস্বত্বভোগীরা দাম নির্ধারণ করছে। কারণ আমরা এখানে যারা খামারিরা আছে আমাদের সবাই মিলে একটা সংগঠন থাকতে পারে না, দাম আমরা নির্ধারণ করবো, সেটা তো হতে পারে। আমি এই দামের নিচে বিক্রি করবো না, তো মাছ কোথায় পাবো? তার তো মাছ লাগবে। সে দাম নির্ধারণ করে কোন ক্রাইটেরিয়াকে দেবে, এই দামের বেশি আমি নিব না, সেক্ষেত্রে আমরা দিতে বাধ্য হচ্ছি। আমরা যদি সবাই মিলে একই যে এই দামের নিচে আমরা বিক্রি করবো না, তাহলে তারা সেই দামে মাছ কিনবে না। কিন্তু আমি যদি এরকম মানে নিজেদের মধ্যে ঐক্যটা না রাখতে পারি, যে আমি বলতেছি 120 টাকা দিয়ে দিব, আরেকজন বলতেছে ভাই আমার কাছে 115 টাকা দিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাহলে তো মানুষ সুবিধা নিবেই। সুতরাং এদিক থেকে আমাদের একটু সজাগ থাকতে হবে। পিরানহার বিষয়টা আসলে আমি আশা করি কিছুদিন আগে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে তারা প্রায় 15 কেজি নাকি 15 মণ কেজি 200 কেজি মধ্যে পিরানহা তারা জব্দ করেছিল। আমরা এখানে এটা নষ্ট করে দিয়েছি। পিরানহা আমাদের এখানে খুব বেশি আছে আমার মনে হয় না, তারপরেও মাঝে মাঝে যে এটা সুযোগ নিচ্ছে না কেউ, অথবা দুই একটা হ্যাচারিতে হয়তো বা চাষও করে ফেলতে পারে। শুধু এটুকু বলতে চাই, কেউ যদি এটা করে থাকেন, এটা যেহেতু আইনগতভাবে নিষেধ করা আছে, এটা করবেন না। যদি করে থাকেন সেটা যদি আমাদের কাছে আসে, আমরা প্রয়োজনে জাল ফেলে আপনার ওইখান থেকে পিরানহা ধরবো, পিরানহা তো নষ্ট করবোই, পাশাপাশি আপনিও শাস্তি জানতে আসবেন। সেটা যেন আপনাদের হতে না হয়, সেজন্য আপনারা সজাগ থাকবেন। নিষিদ্ধ কোনো মাছ আমরা চাষ করব না, আমরা বাজারজাত করব না, এটা যেন আমাদের আজকে থেকে একটা অঙ্গীকার থাকে। পাশাপাশি আর যে বিষয়গুলো কথা, অনেকগুলো বিষয় তো কথা আসছে, আর ম্যাক্সিমাম বিষয়ে আপনারা আসলে মানে জেনেই গেছেন। আর তারপরেও যদি কোনো বিষয় থেকে থাকে আপনারা ফিশারিজ অফিসে আসবেন, এখান থেকে পরামর্শ নেবেন। তার ফার্দার যদি আরো বেশি কিছু প্রয়োজন হয়, আমাদের কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় খুব কাছে আছে, সেখানে তো বিএফআরআই আছে, হ্যাঁ, ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, সেখান থেকেও আমাদের পরামর্শ আমরা পেতে পারি। এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আমরা চাই ত্রিশাল যেমন মৎস্য চাষে স্বাবলম্বী হয়ে আমরা রপ্তানি করি, মানে আমাদের দেশের মধ্যেই আমরা রপ্তানি করি, এটা যেন আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। কারণ ত্রিশালের অর্থনীতি অনেকটাই আমাদের মৎস্য চাষের উপর নির্ভরশীল। তো আমরা আমাদের এই অর্থনীতির চাকার জন্য সঠিক উপায়ে সঠিকভাবে আমরা মাছ চাষ করবো। আর আমরা সবাই যে কথাগুলো বললাম, মানে আমাদের ফিশারিজ তৈরি করার ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রাখবো।